আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খবরের সাতকাহনে আপনাদের স্বাগতম। আমি মেশকাত শরীফ। আজ আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো নিয়ে। আজ আমরা কথা বলবো সীমান্তে ভারতীয় নাগরিক পুশিন, প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস, বিদেশে পাচার হওয়া সম্পদ, ক্যাম্পাসে ভোটের রাজনীতি এবং প্রশাসনের সংকট সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। চলুন শুরু করা যাক দেশ রূপান্তরের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন দিয়ে। পত্রিকাটির প্রধান শিরোনাম, নিজ ভূমে পরবাসী ১২০ ভারতীয়। প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত থেকে নিয়মিতভাবেই কিছু নাগরিককে সীমান্ত পেরিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। এদের বেশিরভাগই জানেন না যে তারা কখন সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন। পরে বিজিবির নজরে এলে বা স্থানীয়রা দেখলে তাদের ফেরত পাঠানো হয়। এই বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত এমন ১২০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে। এরা সবাই আসাম, মুর্শিদাবাদ, বর্ধমান বা কলকাতার মতো বিভিন্ন অঞ্চলের বাসিন্দা এবং তাদের কাছে আধার কার্ডও রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো বিদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। ভারতের সীমান্তরক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা মাঝরাতে অস্ত্রের মুখে এসব বাংলাভাষী মানুষকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। বিশেষ করে লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে এমন ঘটনা ঘটছে। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করছেন, রাজনৈতিক কারণে বাংলাদেশকে চাপে ফেলতে ভারত এমন কৌশল নিতে পারে। অথচ আন্তর্জাতিক আইনে এভাবে মানুষ ঠেলে দেওয়ার কোনো স্বীকৃতি নেই। এই ঘটনা ভারতীয় বাংলাভাষীদের মধ্যে এতটাই আতঙ্ক তৈরি করেছে যে কলকাতায় একজন নাগরিক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ভয়ে আত্মহত্যা পর্যন্ত করেছেন। সীমান্তের এই উত্তেজনার খবরের পর এবার দেশের রাজনৈতিক কাঠামোর একটি বড় পরিবর্তন নিয়ে কথা বলা যাক। প্রথম আলোর প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর হাতে যে বিপুল ক্ষমতা কেন্দ্রীভূত তা কমাতে সংবিধান সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন কিছু প্রস্তাব দিয়েছে। এর মূল উদ্দেশ্য হল রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনা এবং ভবিষ্যতে স্বৈরাচারের পথ বন্ধ করা। প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হল, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এবং তিনি একই সঙ্গে দলের প্রধানও হতে পারবেন না। নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে একটি বাছাই কমিটির প্রস্তাব করা হয়েছে, যেখানে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন। মানবাধিকার বা তথ্য কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দিতে পারবেন। তবে সব রাজনৈতিক দল এই প্রস্তাবগুলোতে একমত হতে পারেনি। বিএনপি সহ কয়েকটি দল মনে করছে, এতে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে। যদিও সব প্রস্তাব বাস্তবায়ন হচ্ছে না, তবে যতটুকুতে ঐকমত্য হয়েছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টার খবরের পাশাপাশি এবার নজর ফেরানো যাক দেশের সম্পদ লুটের ভয়াবহ চিত্রের দিকে। নয়া দিগন্তের প্রধান শিরোনাম জানাচ্ছে, পাচারকৃত অর্থে গড়া ৪০,০০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থের খোঁজে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সিআইসি প্রায় ৪০,০০০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে। ৫টি দেশের ৭টি শহরে অনুসন্ধান চালিয়ে ৩৪৬টি সম্পদের তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, ৯টি দেশে ৩৫২টি পাসপোর্টেরও খোঁজ মিলেছে, যেগুলো কিছু বাংলাদেশি টাকার বিনিময়ে কিনেছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন, এটা তদন্তের একটি অংশ মাত্র, আরও অনেক তথ্য সামনে আসবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে অর্থ পাচারকারীরা কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেস নিয়ন্ত্রণ করে অনেক তথ্য গায়েব করে দিয়েছিল, তবে এখন সেই তথ্য উদ্ধারের সক্ষমতা তাদের রয়েছে। এই ভয়াবহ চিত্র দেখে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একে ভয়াবহ দেশদ্রোহিতা বলে আখ্যা দিয়েছেন এবং দুদক, সিআইসি সহ সব সংস্থাকে একযোগে কাজ করে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। অর্থ পাচারের এই বিশাল অঙ্কের খবরের পর এবার একটু তরুণ প্রজন্মের রাজনীতি অর্থাৎ ক্যাম্পাস রাজনীতির দিকে নজর দিই। সমকালের প্রধান শিরোনাম, ভোটে ৩ ক্যাম্পাস সরগরম, নড়বড়ে ছাত্রদল নীরব। ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলো যখন সরগরম, তখন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল মোটামুটি নীরব। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর ছাত্রদলকে সবচেয়ে বড় সংগঠন ভাবা হলেও নির্বাচনে তাদের তেমন কোনো তৎপরতা নেই। তারা নির্বাচন পেছনো এবং কিছু সংস্কারের দাবি তুলেছে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেবে বলেই জানিয়েছে। আওয়ামী লীগ আমলে দীর্ঘদিনের দমন পীড়নের কারণে ছাত্রদলের সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ডাকসুর ভোট হবে ৯ সেপ্টেম্বর, জাকসুতে ১১ সেপ্টেম্বর এবং রাকসুতে ১৫ সেপ্টেম্বর। ৯০-এর দশকে এই ৩টি বিশ্ববিদ্যালয়ই ছাত্রদল জিতেছিল, কিন্তু এবার তারা দৃশ্যত বেশ পিছিয়ে আছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী, ইসলামী ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো ইতিমধ্যেই প্রচারণায় নেমে পড়েছে।
ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি এবার কথা বলবো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে। নির্বাচন কমিশনের সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে? যুগান্তরের প্রধান শিরোনাম বলছে, নির্বাচন কমিশনের সামনে যত চ্যালেঞ্জ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সবার আস্থা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা। এর পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ রাখা, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকানো বড় চ্যালেঞ্জ। ইসি ইতিমধ্যে আরপিও সংশোধন, খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ মতো প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। নির্বাচন কমিশনাররা মনে করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে প্রধান কাজ এবং এজন্য সেনা, নৌ ও বিমান বাহিনীকে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সব দল অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে ইসিকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের নিরপেক্ষতা যখন একটি বড় চ্যালেঞ্জ, তখন প্রশাসনের ভিতরেই চলছে এক অস্থিরতা। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনের শিরোনাম, রিটায়ার্ড অফিসিয়ালস প্রমোশনস প্লাঞ্জড সিভিল সার্ভিস ইন্টু ক্রাইসিস, অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পদোন্নতি সিভিল সার্ভিসকে সংকটে ফেলেছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হলেও জনপ্রশাসনে বিশৃঙ্খলা কমেনি। সংস্কারের বদলে উল্টো অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পিছনের তারিখ থেকে পদোন্নতি দেওয়া হয়েছে, যা প্রায় 15 লাখ সরকারি কর্মচারীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে। শুধু 9 ফেব্রুয়ারি একদিনে প্রশাসন ক্যাডারের 764 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়, যাদের মধ্যে 119 জন সচিব হয়েছেন। মোট প্রায় 1,500 কর্মকর্তাকে এভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। কর্মকর্তারা অভিযোগ করছেন রাজনৈতিক পক্ষপাতিত্ব এখনও চলছে এবং প্রশাসন ক্যাডার অন্যান্যদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রশাসন সংস্কারের একটি বড় সুযোগ থাকলেও দুর্বল নেতৃত্বের কারণে তা সম্ভব হয়নি, যার ফলে অনেক যোগ্য তরুণ কর্মকর্তা এখন বিদেশে চাকরির সুযোগ খুঁজছেন। প্রশাসনের এই সংকটের পর এবার দেশের উচ্চশিক্ষা খাতে নিয়োগ দুর্নীতির দিকে নজর দেওয়া যাক। বণিক বার্তার প্রধান শিরোনাম, 16,399 শিক্ষকের 54% নিয়োগ আওয়ামী লীগ আমলে। প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গত 1.5 দশকে শিক্ষক নিয়োগে ব্যাপক দলীয়করণ এবং অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী বর্তমানে 53টি বিশ্ববিদ্যালয়ে মোট 16,399 জন শিক্ষক কর্মরত আছেন, যার 54% নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে। অভিযোগ, এই নিয়োগের বেশিরভাগই হয়েছে দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি এবং টাকার বিনিময়ে। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী সহ অনেক জায়গায় যোগ্য ও মেধাবী শিক্ষার্থীরা ভালো ফল করেও শুধু রাজনৈতিক পরিচয় না থাকায় চাকরি পাননি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলছে এর প্রধান কারণ হল দলীয়করণ এবং জবাবদিহির অভাব, যা উচ্চশিক্ষার মানকে ধ্বংস করে দিচ্ছে। দুর্নীতি অব্যবস্থাপনার এই খবরের মাঝে সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে তাকানো যাক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কতটা সফল হচ্ছে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলছে, কার্বিং ইনফ্লেশন, রাইস প্রাইস আ মেজর রোড ব্লক টু গভর্নমেন্ট মেজার্স, অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারি উদ্যোগে বড় বাধা চালের দাম। বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে চালের দাম। পরিকল্পনা কমিশনের তথ্য বলছে মে মাসে খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান ছিল 40%, যেটা জুলাইয়ে বেড়ে 51% ছাড়িয়েছে। বিশ্ববাজারে চালের দাম কমলেও বাংলাদেশে এখনও গত বছরের তুলনায় প্রতি কেজিতে 5 থেকে 17 টাকা বেশি। সরকারি গুদামে মজুদ বাড়া সত্ত্বেও এবং আমদানি বেশি হওয়া সত্ত্বেও এই অবস্থা। অর্থনীতিবিদেরা মনে করছেন এক শ্রেণীর ব্যবসায়ীর মজুদদারি এর বড় কারণ। যদিও সরকার ওএমএস ও খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে, জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি সামান্য বেড়ে 8.55% দাঁড়িয়েছে। অর্থনীতির এই চালচিত্রের পর আবারও ফিরে আসি রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে। যে জাতীয় সনদ তৈরির কথা চলছে তা নিয়ে দলগুলোর মধ্যেই দেখা দিয়েছে হতাশা। নিউ এজের প্রধান শিরোনাম, জুলাই চার্টার ড্রাফট ডিসঅ্যাপয়েন্টস সাম পলিটিক্যাল পার্টিজ, অর্থাৎ জুলাইয়ের সনদের খসড়া কিছু রাজনৈতিক দলকে হতাশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে যে জুলাই জাতীয় সনদের খসড়া পাঠিয়েছে তা নিয়ে অনেক দলই হতাশ। খসড়া দিতে সংস্কারের ইতিহাস আংশিকভাবে তুলে ধরা হয়েছে এবং চুক্তিপত্রটিও বিভ্রান্তিকর বলে মনে করছে বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল। তারা 20 অগস্টের মধ্যে তাদের মতামত জানাবে। কমিউনিস্ট পার্টি ও গণফোরামের মতো দলগুলো সমালোচনা করে বলেছে এই খসড়া সংবিধানের গণতান্ত্রিক মূলনীতিকে ক্ষুণ্ণ করতে পারে এবং এর বাস্তবায়নের কোনো সময়সীমাও উল্লেখ নেই। অর্থাৎ রাজনৈতিক সংস্কারের পথটি এখনও বেশ জটিল এবং দলগুলোর মধ্যে মতপার্থক্যও অনেক। আজকের জন্য এটুকুই। আশা করি বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।